এই ভিডিওতে দ্য রাইভাল কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন সিলভিয়া প্লাথ, যিনি একজন আমেরিকান কবি। সিলভিয়া প্লাথের ব্যক্তিগত জীবন খুব একটা সুখময় ছিল না। আহ, তিনি ব্যক্তিগত জীবনে তার মায়ের প্রতি, তার স্বামীর প্রতি অসন্তুষ্ট ছিলেন, এবং কখনো কখনো তিনি বিশ্বাস করতেন যে তার স্বামীর আহ, আহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই নারীর প্রতিও তিনি তার অসন্তোষ প্রকাশ করেছেন। এই দ্য রাইভাল কবিতার যে প্রতিদ্বন্দ্বী, তিনি যে কোনো এই ব্যক্তিগণের যে কোনো একজন হতে পারেন। এখন আমরা এই কবিতার প্রথম স্ট্যান্জাটি পড়ব। ইফ দ্য মুন স্মাইল, she would resemble you. She would resemble you. You leave the same impression of something beautiful but annihilating. Both of you are great light borrowers. Her O mouth grieves at the world. Yours is unaffected. তাহলে এখানে আমরা প্রথম লাইনে চলে যাই। ইফ দ্য মুন স্মাইল, শি উড রিজেম্বল ইউ। কবি বলছেন, যখন মুন হাসে তখন আহ, তার প্রতিদ্বন্দ্বীর সাথে মুনের একটা মিল দেখা যায়। হ্যাঁ, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী এবং মুনের মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। কবি বলছেন যে ইউ লিভ দ্য সেম ইমপ্রেশন। দুইজনের মধ্যেই, মুন এবং হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী, দুইজনের চাহনি, ইমপ্রেশন, চাহনি একই রকম। কেন? তা তিনি বলছেন অফ সামথিং বিউটিফুল। দুইজনের মধ্যেই কোন একটা সৌন্দর্য আছে। তো মনের মধ্যে সৌন্দর্য আছে, এটা আমরা জানি। আর এখানে কবি বলছেন যে আহ, তার প্রতিদ্বন্দ্বীর মধ্যেও একটা সৌন্দর্য আছেন। এই সৌন্দর্য আছে। এই দিক থেকে দুইজনের মধ্যে একটা সুন্দর মিল আছে। দুইজনের মধ্যে একটা চমৎকার মিল আছে। কিন্তু আহ, দুইজন সুন্দর হলে কি হবে? কবি বলছেন বাট অ্যানিহিলেটিং। কিন্তু তাদের এই সৌন্দর্য হচ্ছে ক্ষতিকর। অ্যানিহিলেটিং, ডিভাস্টেটিং। তিনি, কবি বলছেন যে আহ, যে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে মুন মুন কিভাবে ক্ষতি করে। এইটা আমাদের অনেকের অজানা থাকতে পারে। অনেক মানুষ বিশ্বাস করে যে চাঁদের মানুষের মনের উপরে বিশেষ প্রভাব আছে। যখন ফুল মুন থাকে তখন চাঁদ মানুষের কিছু কিছু মানুষের মনকে প্রভাবিত করার মাধ্যমে মানসিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এবং কিছু কিছু মানুষ চাঁদের প্রভাবের কারণে আগ্রাসী হয়ে ওঠে। হ্যাঁ, কিছু কিছু মানুষ চাঁদের প্রভাবের কারণে ঘুমাতে পারে না। তাহলে অনেকেই বিশ্বাস করেন যে চাঁদের একটা নেতিবাচক প্রভাব মানুষের মনের উপরে পড়তে পারে। তো ওই বিষয়টা কবি এখানে বিবেচনায় নিয়েছেন। তিনি বলেছেন যে চাঁদ কখনো কখনো কি হয়েছে, ডিভাস্টেটিং হয়ে ওঠে। ডিভাস্টেটিং হয়ে ওঠে ঠিক অনুরূপ ভাবে কবির রাইভালও ডিভাস্টেটিং, ক্ষতিকর। হ্যাঁ, তো দুজনই সুন্দর, দুজনই দেখতে সুন্দর, কিন্তু দুজনই অন্যের ক্ষতি করে। এই দিক থেকে দুইজনের মিল কবি দেখিয়েছেন, সুন্দর কিন্তু ক্ষতি করে। তারপর দুজনকেই তিনি এই চাঁদ এবং মুন এবং কবির রাইভাল দুজনেরই আরো সমালোচনা তিনি করছেন। এই বলে, বোথ অফ ইউ আর গ্রেট লাইট বরওয়ার্স। তোমাদের দুজনই দুজনেরই কোনো নিজস্ব আলো নেই। নিজস্ব আলো নেই বলতে এখানে আলো নেই তাই বলা হচ্ছে না। হ্যাঁ, যাদের আলো নেই সেটা বলা হচ্ছে, কিন্তু ওই আহ, যে রাইভাল তার আলো নেই তা বলা হচ্ছে না। বলা হচ্ছে দুইজনই তাদের সৌন্দর্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। এখানে দেখা যাচ্ছে কি যে চাঁদ, চাঁদের যে সৌন্দর্য, হ্যাঁ, সেইটার জন্য চাঁদ সূর্যের উপর নির্ভরশীল। আর অন্যদিকে অন্যদিকে তা কবির যে রাইভাল, সে সুন্দর, কিন্তু সেও কিন্তু এই সৌন্দর্যের জন্য
অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ দুইজনেরই কোনো দুইজনেই ব্যক্তিগতভাবে অত উজ্জ্বল নয়। হ্যাঁ, দুজনেই আহ, অন্যের দ্বারা তারা অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, তো এইটা এখানে কবি তুলে ধরেছেন। তারপর কবি আরো বলছেন, হার ও মাউথ গ্রিভস এট দ্য ওয়ার্ল্ড, ইয়ার্স ইজ আনএফেক্টেড। এইখানে বলছেন চাঁদ কিছুটা হলেও ভালো, বেশি খারাপ হচ্ছে আহ, আহ, এই যে তার রাইভাল। দুজনই দুজনের প্রভাবই অ্যানিহিলেটিং, বাট তার মধ্যে রাইভাল বেশি খারাপ। আচ্ছা, তো কিভাবে সেটা আমরা দেখি। ও মাউথ গ্রিপস এট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ব্যাপারগুলো দেখে পৃথিবীর মানুষ যখন চাঁদের কারণে কষ্ট পায়, তো চাঁদকে দেখে মনে হয় যে চাঁদের মধ্যে একটা কি আছে, যে মানুষের কষ্ট দেখে বা পৃথিবীর কষ্ট দেখে, পৃথিবীর মানুষের কষ্ট দেখে চাঁদের একটু মন খারাপ হয়। এটা দেখে মনে হয় চাঁদের যে গোমরা মুখ চেহারা, গোল গাল চেহারা, এটা দেখে মাঝে মাঝে মনে হতে পারে যে চাঁদের একটু মন খারাপ হয় পৃথিবীর মানুষের সাফারিং দেখে, চাঁদের কারণে সাফারিং দেখে। কিন্তু কবির যে রাইভাল, তার ওইটুকু মন খারাপও নেই। সে তার কারণে যে একটা মানুষ সাফার করছে, হ্যাঁ, সেটা সে পাত্তাই দেয় না। বলছে ইয়ার্স ইজ আনএফেক্টেড, তোমার চেহারার মধ্যে ওইরকম কোনো পাত্তা, মানে তুমি খুব নিষ্ঠুর, তোমার চেহারার মধ্যে ওইরকম কোনো ইমপ্রেশন একেবারেই দেখা যায় না। হ্যাঁ, তো এখানে আমরা দেখলাম যে কবি কিভাবে তার রাইভাল এর সমালোচনা করেছেন। এটা প্রথম ধাপ গেল, প্রথম স্ট্যান্জায় প্রথম ধাপ গেল। এখন দ্বিতীয় স্ট্যান্জায় আরো সমালোচনা কবি এখন তার রাইভালের করবেন। হ্যাঁ, আমরা সেগুলো একটু, সেই সমালোচনাগুলো একটু দেখবো এখানে। তো কবি বলছেন এখানে, এন্ড your first gift is making a stone out of everything. I wake to a mausoleum. You are here, ticking your fingers on the marble table, looking for cigarettes, spiteful as a woman, but not so nervous, and dying to say something unanswerable. তাহলে এখানে কবি আরো বলছেন, and your first gift is making a stone out of everything. এখানে কবি রাইভালকে ওই যে গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার মেডুসার সাথে তুলনা করেছেন। মেডুসার কিরকম, মেডুসা যদি কারো দিকে তাকাতো, তাহলে ও যার দিকে তাকাতো আহ, সেই ব্যক্তি বা সেই বস্তু পাথর হয়ে যেত, সেই ব্যক্তি পাথর হয়ে যেত। তাহলে এইরকম আর কি, এই মেডুসার মতো এই তার রাইভাল কে তিনি মেডুসার সাথে তুলনা করেছেন। বলছে ইয়োর ফার্স্ট গিফট ইজ মেকিং স্টোন আউট অফ এভরিথিং। অর্থাৎ তিনি বলছেন যে তার রাইভাল যখনই কোনো কিছুর দিকে তাকায় বা কোনো কিছু স্পর্শ করে, সেই আহ, সেই জিনিসটা, সেই ব্যক্তি বা সেই বস্তু স্টোনে পরিণত হয়ে যায়, পাথরে পরিণত হয়ে যায়। অর্থাৎ এখানে আহ নিষ্ঠুরতার কথা বলা হচ্ছে, যে তার রাইভাল খুব নিষ্ঠুর, এবং এত নিষ্ঠুর যে তিনি কি করেছেন, যে মারা গেছেন, এই নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে মারা গেছেন। এই 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 এই, রাইভাল থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি মৃত্যু পর্যন্ত চলে গেছেন। হ্যাঁ, তিনি বলছেন যে আই ওয়েক টু এ মোজোলিয়াম, মোজোলিয়াম মানে টম, কবর। বলে আমি কবরের মধ্যে জেগে উঠেছি। হ্যাঁ, মারা গেছি, মারা যাওয়ার পরে কবরের মধ্যে জেগে উঠেছি। তো সেখানেও কিন্তু কবি মনে করছেন যে সেখানে গেলেও তিনি যে রাইভাল থেকে মুক্তি পাবেন তা না। সেখানে গিয়েও দেখলেন যে ইউ আর হিয়ার, সেখানেও ওই রাইভালের উপস্থিতি আছে। তারপর সেখানে দেখতে পাচ্ছেন, টিকিং ইউর ফিঙ্গার্স অন এ মার্বেল টেবিল, লুকিং ফর সিগারেটস। তো এই কবি এই ইয়েকে ওই রাইভালকে দেখতে পাচ্ছেন যে টিকিং ইয়োর ফিঙ্গারস অন এ মার্বেল টেবিল, একটা মার্বেল টেবিলের উপরে তার ফিঙ্গার গুলো, আঙ্গুলগুলো টিকিং করছিলেন, এবং তার উদ্দেশ্য ছিল তিনি একটা সিগারেট ইয়ে করবেন, জ্বালাবেন। হ্যাঁ, তো মহিলা মানুষ হইতে পারে, এই যে রাইভালটা সিগারেট খাচ্ছে। তো মহিলা মানুষ সিগারেট খেলে ভালো দেখায় না বলে অনেকে বিশ্বাস করে। তো এই জন্য কবি বলছেন স্পাইটফুল অ্যাজ এ ওমেন। হ্যাঁ, স্পাইটফুল এজ এ ওম্যান। এবং ওই রাইভালের প্রতি কবি বলছেন যে এজ এ ওম্যান, হ্যাঁ, একটা নারীর, মহিলার মতো তোমাকে কি দেখাচ্ছে, স্পাইটফুল দেখাচ্ছে, একেবারে বিরক্তিকর, ডিসগাস্টিং দেখাচ্ছে। মহিলা হিসেবে তোমাকে ওই সিগারেট হাতে
খুবই বিরক্তিকর দেখাচ্ছে, হ্যাঁ, বাট নট সো নার্ভাস। কিন্তু অনেক সময় যারা সিগারেট পান করে, সিগারেট খায়, তাদেরকে নার্ভাস দেখায়, কারণ সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে। কিন্তু তোমার মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, তুমি খুব দুষ্ট, হ্যাঁ, এবং তোমার মধ্যে কোনো দুশ্চিন্তা নাই। এবং and dying to say, হ্যাঁ, and dying to say something unanswerable, এবং তুমি এমন কিছু বলো, হ্যাঁ, এমন কিছু বলো যে যেটার কোনো উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ, মারা যাওয়া, তুমি যদি মারাও যাও, মারা যাওয়ার আগে ডাইং, তুমি মারাও যদি যাও, মারা যাওয়ার আগে তুমি এমন কিছু বলে যাবা যেটার উত্তর আমি দিতে পারবো না, যেটা খুব অস্বস্তিকর একটা কথা। অর্থাৎ এই আহ, যে রাইভালের কথা কবি বলছেন, যে রাইভালের উপস্থিতি শুধু তার জীবনে না, তিনি যদি কবরেও যান, সেই কবরেও এই রাইভালের উপস্থিতি আছে, এবং মারা যাওয়ার আগ পর্যন্ত এই রাইভাল তাকে আহ তাড়া করতে পারে বা তাড়া করবে, সেই সেই রকম আশঙ্কা, সেই রকম অস্বস্তি তার মধ্যে আছে। এবার আমরা আরো যাব, অগ্রসর হব, থার্ড স্ট্যান্ডায় যাব। থার্ড স্ট্যান্ডা আগে পড়ে নেই। দ্য মুন টু অ্যাবিউজেস হার সাবজেক্টস, বাট ইন দ্য ডে টাইম শি ইজ ridiculous. Your dissatisfaction, on the other hand, arrive through the mail slot with loving regularity, white and blank, expansive as carbon monoxide. The moon too abuses her subjects. এখানে বলা হচ্ছে যে দ্য মুন টু, চাঁদও তার সাবজেক্ট, অর্থাৎ চাঁদ, পৃথিবীর মানুষের উপরে চাঁদের একটা কন্ট্রোল আছে। এবিউজ বলতে ওই যে ওই কন্ট্রোল করা বলতে কি, ওই যে মানুষের মনের উপর যে একটা প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে, সেইটাকে বলা হচ্ছে যে এবিউজ করা। মানে পৃথিবীর মানুষকে সাবজেক্ট হিসেবে দেখানো হয়েছে, যাদের উপরে চাঁদের কন্ট্রোল আছে। তাহলে মুনের একটা প্রভাব আছে, কিন্তু তারপরও যখন দিনের বেলা আসে তখন ওই প্রভাবটা থাকে না। বাট ইন দ্য ডে টাইম শি ইজ রিডিকুলাস, অর্থাৎ দিনের বেলা মুনের প্রভাবটা সেভাবে লক্ষ্য করা যায় না। ইয়োর ডিসস্যাটিসফ্যাকশন অন দ্য আদার হ্যান্ড, কবি বলছেন অন্যদিকে, তোমার যে অসন্তোষ, হ্যাঁ, অ্যারাইভ থ্রু দ্য মেল স্লট উইথ লাভিং রেগুলারিটি। তাহলে এখানে মুনের কথা বলা হচ্ছে যে মুন তো অনেক দূরে, মুন অনেক দূর থেকে মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে কবি বলছেন যে তার যে রাইভাল আছে, অন দ্য আদার হ্যান্ড, অ্যারাইভ থ্রু দ্য মেল স্লট, তার কথাবার্তা, তার যে যে ব্যাপার স্যাপার সেইগুলো সম্পর্কে তিনি জানতে পারেন চিঠিপত্রের মাধ্যমে। অর্থাৎ তার রাইভালের যে প্রভাবটা, প্রভাবটা তার উপরে পরে আসে কি, মেইল স্লট, চিঠিপত্রের মাধ্যমে চিঠিপত্র আসে, এবং ওই চিঠিপত্রগুলো তার উপরে প্রভাব ফেলে উইথ লাভিং রেগুলারিটি, এবং নিয়মিতই আসে। এই লাভিং বলতে আসলে এটাকে খোঁচা দিয়ে বলেছে, এটা লাভিং বলতে আসলে রাইভাল তাকে যে ভালোবাসেন সেটা নয়। লাভিং রেগুলারিটি মানে হচ্ছে এটা তিনি খোঁচা দিয়ে বলেছেন, ভালোবাসা এমন যে এটা সব সময় আসতেছে, আসলে এটা ভালোবাসা না, এটা হেইট, হ্যাঁ, হেট্রেড। আচ্ছা, তাহলে এইটা নিয়মিত আসছে ওই দূর থেকে, চিঠি প্রদানের, চিঠির মাধ্যমে ওই রাইভালের ঘৃণা তিনি নিয়মিত দেখতে পাচ্ছেন। হুম, এবং তিনি এটা বলছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাঙ্ক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাঙ্ক। এবং এটা হচ্ছে কি যে এই যে ঘৃণা, এটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে, এক্সপেন্সিভ, হ্যাঁ, এটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে অ্যাজ কার্বন মনোঅক্সাইড। আমরা জানি কার্বন মনোঅক্সাইড অত্যন্ত বিষাক্ত গ্যাস, এটা দ্রুত ছড়িয়ে মানুষের মৃত্যু নিশ্চিত করে। তো ও বলছে দূর থেকে আসলে কি হবে, হ্যাঁ, দূর থেকে ওই চিঠির মাধ্যমে আসলে কি হবে, এই ঘৃণাটা, এই ঘৃণাটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, এবং ভালোবাসার ছদ্মরূপী ঘৃণা, এখানে বুঝতে হবে ভালোবাসার ছদ্মরূপী ঘৃণা, এটা নিয়মিত আসছে, এটা দেখা যাচ্ছে না, এবং এটা ব্যাপ্তি লাভ করছে খুব দ্রুত, এস কার্বন মনোঅক্সাইডের মতো, মানে যে কোনো মুহূর্তে কবিকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। শেষ দুটো লাইন, লাস্ট স্টানজা, শেষ দুটো লাইন। নো ডে ইজ সেফ ফ্রম নিউজ অফ ইউ, ওয়াকিং অ্যাবাউট ইন আফ্রিকা মেবি, বাট থিঙ্কিং অফ মি। তো কবি বলছেন যে রাইভাল, হ্যাঁ, রাইভাল কাছ থেকে কোনো না কোনো মেসেজ প্রতিদিন তার কাছে আসে। নো ডে ইজ সেফ ফ্রম নিউজ অফ ইউ, প্রতিদিন
তোমার কোনো না কোনো সংবাদ আমি পাচ্ছি। কবি বলছেন রাইভাল এর কোনো না কোনো নিউজ তিনি পাচ্ছেন। ওয়াকিং অ্যাবাউট ইন আফ্রিকা মেবি, হ্যাঁ, থিংকিং অফ মি। তো কবি আরো বলছেন যে হয়তো তার রাইভাল আফ্রিকায় হাঁটাহাঁটি করছে, কিন্তু আফ্রিকায় যখন হাঁটছে তখনও তাকে নিয়ে চিন্তা করছে। অর্থাৎ যত দূরেই থাকুক না কেন, তার রাইভালের কাজ হচ্ছে কবিকে নিয়ে চিন্তা করা, তাকে নিয়ে চিন্তা করা। তার রাইভাল তাকে নিয়ে অবসেসড হয়ে আছে, এবং এই কারণে কোনো না কোনো সংবাদ তার রাইভালের কাছ থেকে, দুঃসংবাদ বলতে হবে, তার রাইভালের কাছ থেকে তিনি নিয়মিত পাচ্ছেন। এই জন্য বলছে নো ডে ইজ সেফ ফ্রম দ্য সেফ ফ্রম নিউজ অফ ইউ। এবং যদিও ওই রাইভাল আফ্রিকায় হাঁটছিল, আফ্রিকা হাঁটা সত্ত্বেও থিঙ্কিং অফ মি, হ্যাঁ, সেই রাইভাল এই তাকে নিয়ে চিন্তা করছে, অর্থাৎ তাকে কোনোভাবে ছাড় দিচ্ছে না। আমরা দেখতে পেলাম যে যখন কবরে গেছেন সেখানেও ছাড় নাই। তারপরে হচ্ছে আহ এবং আফ্রিকায় গেছেন, সেখানেও ছাড় নাই। যেখানেই যান না কেন এই রাইভাল তার পিছনেই লেগে আছে। অর্থাৎ কবির এইরকম একটা অনুভূতি হচ্ছে যে রাইভাল থেকে কোনোভাবেই তার মুক্তি মিলছে না। তো এইটা দিয়ে আমরা বুঝতে পারলাম, এই কবিতা পড়ে আমরা বুঝতে পারলাম একজন রাইভাল, একজন প্রতিদ্বন্দ্বী উম, আহ কিভাবে একজন মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, একজন মানুষের মনোজগৎকে অস্থিতিশীল করে তোলে। তারই একটা বর্ণনা আমরা এই কবিতায় দেখতে পেলাম। এই কবিতায় আমরা কবির মানসিকতাও দেখতে পাই, যে কবির যে অস্থিরতা, কবির যে আহ, নিজের যে মানসিক বিভ্রান্তি, সেটা এই কবিতার মাধ্যমে, মানসিক বিভ্রান্তি এবং মানসিক কষ্ট, সেটা এই কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আহ, আশা করি এই ব্যাখ্যা আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।